দেখ, আগের দিন পড়েছিলাম এই ব্যাপারটা, এমসিকিউ গুলো পড়াচ্ছি। বলছে অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে ইনকাম ট্যাক্স আইনের 3 নম্বর ধারায়, ঠিক আছে, ইনকাম ট্যাক্স আইনের 3 নম্বর ধারায় প্রিভিয়াস ইয়ার মানে পূর্ববর্তী বছরের কথা বলা আছে। বলেছে যে কোশ্চেনটাই বলেছে অ্যাকর্ডিং টু সেকশন 3 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে আয়কর আইনের 3 নম্বর ধারায় প্রিভিয়াস মানে পূর্ববর্তী বছরের কথা বলা আছে। তো বলছে প্রিভিয়াস ইয়ার বলতে কি বোঝায়। প্রথম পয়েন্ট বলছে প্রিভিয়াস ইয়ার হলো, মানে প্রিভিয়াস ইয়ার অফ অ্যাসেসমেন্ট ইয়ার। আমি বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কাকে বলে। প্রিভিয়াস ইয়ার মানে যে পূর্ববর্তী বছর। পূর্ববর্তী বছর কাকে বলে? অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বছরকেই বলা হয় প্রিভিয়াস ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। যেমন আমরা এবছর যে ইনকাম করি তার ট্যাক্সটা কবে দিই? এবছর যে ইনকাম করি তার ট্যাক্সটা দিই পরের বছর, ঠিক আছে। আমরা এই বছর যে টাকাটা ইনকাম করি তার ট্যাক্সটা দিই পরের বছর, অর্থাৎ ইনকাম করি প্রিভিয়াস ইয়ারে, ট্যাক্স দিই অ্যাসেসমেন্ট ইয়ারে। তো এখানে কোশ্চেনটা বলছে প্রিভিয়াস ইয়ার কাকে বলে। তো অ্যান্সার হবে প্রিভিয়াস ইয়ার কাকে বলে, অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বললাম। 2 নম্বর কোশ্চেন বলেছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইন অনুযায়ী দ্য পার্সন পড়িয়েছিলাম আমরা। পার্সন কাকে বলে পড়িয়েছিলাম? পার্সন মানে বলেছিলাম পার্সন বলতে বলতে 7 জনকে বোঝানো হয়। ইন্ডিভিজুয়াল ছিল, এইচইএফ ছিল, কোম্পানি ছিল, পার্টনারশিপ ফার্ম ছিল, এওপি বিওআই ছিল, লোকাল অথরিটি ছিল, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন ছিল। এইগুলো সব পার্সনের মধ্যে ছিল। তো বলছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট দ্য পার্সন হু ইজ লাইবেল টু পে ট্যাক্স। বলছে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী দ্য পার্সন হু ইজ লাইবেল টু পে ট্যাক্স, অর্থাৎ কে ট্যাক্স পে করতে বাধ্য, কোন পার্সন ট্যাক্স পে করতে বাধ্য, ঠিক আছে। তো তো এখানে কারেক্ট অ্যান্সারের দিকে ফোকাস করতে হবে। তো এখানে দেখতে হবে মানে ট্যাক্স কে দেয়। এখানে পাতি কথায় একটা বলতে যে ট্যাক্স কে দেয়, ট্যাক্স কে দেয়। আগের দিন বলেছিলাম ট্যাক্স কে দেয়, একটা টপিক পড়েছিলাম এসএসসি পড়েছিলাম, এসএসসি বলে একটা টপিক পড়েছিলাম। এসএসসি কে বাংলায় বলা হয় নির্ধারিত, ঠিক আছে। ট্যাক্স দেয় এসএসসি, ঠিক আছে, যারা ট্যাক্স দেয় তাদেরকে বলা হয় এসএসসি, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এসএসসি। 3 নম্বর বলেছে সোর্সেস অফ ইনকাম। সোর্সেস অফ ইনকাম কি? টপিক দুটো ছিল, একটা সোর্সেস অফ ইনকাম ছিল আর একটা হেডস অফ ইনকাম ছিল। সোর্সেস অফ ইনকাম, যেই যেই সোর্স থেকে ইনকাম হতে পারে তাকে বলা হয় সোর্সেস অফ ইনকাম। যেই যে সোর্স থেকে ইনকাম হয় তাকে বলে সোর্সেস অফ ইনকাম। এখানে বলছে ফ্রম হুইচ সাচ ইনকাম অ্যারাইজ, ঠিক আছে। যেই যেই সোর্স থেকে তোর ইনকামটা অ্যারাইজ হবে তাকে বলা হয় সোর্স অফ ইনকাম। ওই কোশ্চেন গুলো তোকে করতে হবে। তোর সোর্স অফ ইনকাম জিনিসটা কি লিখেছে এখানে? বলছে ফ্রম হুইচ সাচ ইনকাম অ্যারাইজ, মানে এর বাংলাটা বলছে সোর্সেস অফ ইনকাম। সোর্সেস অফ ইনকামকে বাংলায় বলা হয় আয়ের উৎস। তা আয়ের উৎস বলতে কি বোঝায়? আয়ের উৎস মানে আয়ের উৎপত্তি স্থল। আয়ের উৎপত্তি স্থল মানে বুঝিস তো, যেই যেই জায়গা থেকে আয়টা হয় তাকে বলা হয় আয়ের উৎপত্তি স্থল। এটাই হচ্ছে ফ্রম হুইচ ইনকাম অ্যারাইজ। 4 নম্বর বলেছে দ্য এগ্রিগেট অফ ইনকাম। এগ্রিগেট মানে টোটাল, এগ্রিগেট মানে কি বললাম? টোটাল অফ ইনকাম অ্যাসেস্ট আন্ডার ইচ হেড অফ ইনকাম। আমি আগের দিন বলেছিলাম, বলে দেখি কি বলেছিলাম। আমি বলেছিলাম হেড অফ ইনকাম কটা ছিল, কটা হেডস অফ ইনকাম হয় বল। আগের দিন যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ালাম আগের সপ্তাহে, তো ওখানে হেডস পড়িয়েছিলাম হেডস অফ ইনকাম। আমাদের হেডস অফ ইনকাম কটা ছিল? 5টা। বল দেখি নাম কি কি? আমাদের হেডস অফ ইনকাম 5টা, তাহলে 5টা হেডের নাম বলতে পারবি? আমাদের হেড অফ ইনকাম ছিল 5টা। 5টা হেডের মধ্যে প্রথম হেডের নাম ছিল হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, সেকেন্ড হেডের নাম ছিল হচ্ছে ইনকাম হাউস কোয়ালিটি, থার্ড হেডের নাম ছিল পিজিইপি প্রফিট গেইন বিজনেস প্রফেশন, ফোর্থ হেডের নাম ছিল হচ্ছে তোর ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এবং লাস্ট হেড ছিল ইনকাম ফ্রম আদার সোর্স। 5টা হেড ছিল। তো আমাদের হেডস অফ ইনকাম ছিল 5টা। তো 5টা হেড যোগ করলে তাকে বলা হয় হচ্ছে গ্রস টোটাল ইনকাম। 5টা হেডস অফ ইনকাম যোগ করলে তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। এখানে জানতে পারি এগ্রিগেট ইনকাম অ্যাসেস্ট আন্ডার ইচ হেড অফ ইনকাম। প্রতিটা যে হেড অফ ইনকাম যে প্রতিটা পার্ট আছে, তো প্রতিটা হেড অফ ইনকাম যে প্রতিটা পার্ট, 5টা পার্ট হয়, 5টা পার্ট যোগ করলে, এগ্রিগেট মানে যোগ করা, যোগ করলে যেটা বেরোয় তাকে কি বলা হয়? গ্রস টোটাল ইনকাম।
শুধু এমসিকিউ তো রোজই একই কথাই বলছি, এমসিকিউ মুখস্থ করলে পরীক্ষায় লিখতে পারবি না। একদম কোনো 100% গ্যারান্টি সহকারে এমসিকিউ মুখস্থ করে পরীক্ষায় লিখতে পারবি না। বেসিক ক্লিয়ার করতে হবে, তারপর এমসিকিউ করতে হবে। তো পড়তে আসবি, পড়ে আসবি না, লাভ হবে না কোনো। ঠিক আছে, পড়ে কিন্তু আসতে হবে। যেইগুলো পড়াচ্ছি সেইগুলো বাড়িতে পড়তে হবে, না পড়লে হবে না কিন্তু। যদি ভেবে থাকি এমসিকিউ মানে পরীক্ষা হলে চলে যাবো, হয়ে যাবে, হবে না কিন্তু। অত ইজি না কিন্তু, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি আর কস্ট ট্যাক্স হবে না। 5 নম্বর বলেছে ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, বলছে কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। অ্যাসেসমেন্ট ইয়ার তো পড়েছি, অ্যাসেসমেন্ট ইয়ার তো আমরা শিখেছি, যে বছর ইনকাম করি, যে বছর ইনকাম করি তাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। আর এবং ইনকাম করলাম, ইনকাম আমরা করি প্রিভিয়াস ইয়ারে, আর ট্যাক্স দিই অ্যাসেসমেন্ট ইয়ারে। ট্যাক্সটা দেওয়া হয় অ্যাসেসমেন্ট ইয়ারে, গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দিই, অ্যাসেসমেন্ট ইয়ার ট্যাক্স দিই। বলছে ফর্ম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে ইট ইজ মেনটেন দ্য ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার ফর অল সোর্সেস অফ ইনকাম। তো এটা একটা মানে কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে এটা চালু হয়েছে, এটা একটু জাস্ট থিওরিটিক্যাল জিনিস, এটা পড়ে রাখতে হবে। বলছে কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, এটা বলেছে যে কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে ইনকাম ট্যাক্স অ্যাক্টে একই ধরনের যে প্রিভিয়াস ইয়ারটা চালু করা যায়, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে। এখানে তো দেখ অ্যান্সারটা লেখা আছে, এটা এটা পড়তে হবে তোকে। 89-90 এই প্রিভিয়াস ইয়ার থেকে, সরি এই অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, এই অ্যাসেসমেন্ট ইয়ার থেকে চালু হয়েছে। ঠিক আছে, এই ডেটটা তোকে পড়ে রাখতে হবে, 89-90। নেক্সট বলেছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইন অনুযায়ী, মানে আয়কর আইন অনুযায়ী, আন্ডার সেকশন 2 সাবসেকশন 9, দেখ লেখা আছে এখানে, দেখ সুন্দর করে লেখা আছে সেকশনটা, সেকশন মাস্ট, সেকশন পরীক্ষায় দেবে। ও তোকে বলতে পারে যে এই সেকশনে কি বলা আছে, তোকে বলতেই পারে, সেকশন তোকে মুখস্থ করতে হবে। এখন আমি তো কি সেকশন পেলাম, দেখ আমি বক্স করে রেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট সেকশন, পরীক্ষায় দেবে সেকশন, পরীক্ষায় দেবে কিন্তু বলতে পারে যে এই সেকশনে কি বলা আছে, বা উল্টো করে দিতে পারে, এই সেকশনে বলা আছে কি জানি অ্যাসেসমেন্ট ইয়ার, আগের দিন পড়েছিলাম অ্যাসেসমেন্ট ইয়ার কাকে বলে, কর নির্ধারণ বছর। কর নির্ধারণ বছর কত নম্বর সেকশনে বলা আছে, সেকশন 2 সাবসেকশন 9 কর নির্ধারণ বছর সম্পর্কে বলা আছে। বলতে পারি যে অ্যাসেসমেন্ট ইয়ার কোন সেকশনে বলা আছে, তখন বলতে হবে সেকশন 2 সাবসেকশন 9 মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। কারণ ও যখন কোশ্চেনে অপশন দেবে, ও 2 দেবে, ও ধর 2 এর ব্র্যাকেট দিল এ, 2 এর ব্র্যাকেটে ও আন, এরকম করতে করতে যাবে। ঠিক আছে, সব কটা 2 দিয়েই দেবে, 2 দিয়েই দেবে, শুধু বিতর্কগুলো চেঞ্জ করে দেবে, তুমি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো সেকশন 2 সাবসেকশন 9, তাহলে তো বলে দিয়েছি যে এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট আন্ডার সেকশন 2 সাবসেকশন 9 ইন হুইচ ইয়ার দ্য টোটাল ইনকাম অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স লাইবিলিটিজ অ্যাসেসড। তো আশা করি বোঝা গেল এখানে কি বলতে চাইছে, এখানে কি বলতে চেয়েছে আশা করি বোঝা গেল। বলছে যে এত নম্বর ধারায়, এত নম্বর ধারায় কার কথা বলা আছে, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, নেক্সট ইয়ার, নান অফ দিস, অ্যাসেসমেন্ট ইয়ারের কথা বলা আছে এত নম্বর। ঠিক আছে, তো আরো দেখে নে কারণটা কি বলেছে। বলছে যে আন্ডার সেকশন 2 সাবসেকশন 9 ইনকাম ট্যাক্স আইনের এত নম্বর ধারায়, ইন হুইচ ইয়ার, ইন হুইচ ইয়ার বলতে মানে কোন ইয়ার, দ্য টোটাল ইনকাম অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স লাইবিলিটিজ অ্যাসেসড, মানে ওরা বলতে চাইছে যে এত নম্বর ধারায় যে আমরা যে ইনকাম করি, ইনকামের উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিই, ইনকামের উপর যে গভর্নমেন্টকে ট্যাক্স দিই, তো কোন বছর ট্যাক্সটা দিই, অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্সটা দিই। তো অ্যাসেসমেন্ট ইয়ার কোন সেকশনে বলা আছে, এই সেকশনে বলা আছে, এটা পড়ে রাখতে হবে। তারপর যে ডিফারেন্ট টাইপস অফ ইনকাম, ডিফারেন্ট টাইপস অফ ইনকাম, ডিফারেন্ট টাইপস অফ ইনকাম আর ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ক্লাসেস, মানে বিভিন্ন ধরনের ইনকাম বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়। ঠিক আছে, এই ক্লাসটাকে কি বলা হয়, বিভিন্ন ধরনের ইনকাম। যেমন আমি এইমাত্র বললাম তোদের সামনে, ট্যাক্সের যে ইনকাম হয়, ট্যাক্সের যে ইনকামের ক্যাটাগরি 5টাই করা হয়েছে। ট্যাক্সের কথা যদি আমরা বলি, ট্যাক্সের যে ইনকাম আছে ওটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা স্যালারি, একটা হাউস প্রপার্টি, একটা বিজনেস, একটা ক্যাপিটাল গেইন, একটা আদার সোর্স। এটাকে কি বলে, হেডস অফ ইনকাম বলে। তো এখানে এটাই বলেছে, ডিফারেন্ট টাইপস অফ ইনকাম আর ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ক্লাসেস, দিস ক্লাসেস আর নোন অ্যাজ হেডস অফ ইনকাম। কিছুক্ষণ আগেই বলে দিচ্ছি, আর বলার দরকার নেই। পরের কোশ্চেনে দেখ, বলছে হাউ মেনি হেডস অফ ইনকাম, আমাদের হেডস অফ ইনকাম কতগুলো আছে, 5খানা আছে। ঠিক আছে, তো তারা বলেছে আফটার ডিডাকশন চ্যাপ্টার 6A, এটাকে কি বলেছে, এই দেখ বলেছে আফটার ডিডাকশন চ্যাপ্টার 6A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম গ্রস টোটাল ইনকাম দ্য রিমেনিং ইনকাম ইজ কল্ড। এখানে খুব সুন্দর একটা কথা বলেছে, মনে রাখতে হবে। বলছে আফটার ডিডাকশন চ্যাপ্টার 6A অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ফ্রম গ্রস টোটাল ইনকাম। তো আমি আগের দিন একটা জিনিস বলেওছিলাম, বারবার করে মনে রাখতে হবে। আমি বলেছিলাম 5টা ইনকাম যোগ করলে তাকে কি বলা হয়,
গ্রস টোটাল ইনকাম। এবার গ্রস টোটাল ইনকাম থেকে যেটা বেরোলো তার থেকে কিছু বাদ যায়, বাদ দেওয়ার পর যে ভ্যালুটা বেরোয়, তাকে বলা হয় টোটাল ইনকাম, কি বললাম বুঝতে পারলি? কি বলা হয় তাকে? টোটাল ইনকাম। তাহলে গ্রস টোটাল ইনকাম থেকে কিছু বাদ যায়, কি বাদ যায়? ডিডাকশন বাদ যায়, বলেছিলাম ডিডাকশন বাদ যায়। ঠিক আছে, এখানে লিখেছে দেখ, আফটার ডিডাকশন, কথাটা লিখে দিই, ইংলিশে লিখেছে আফটার ডিডাকশন। চ্যাপ্টার 6A ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এই যে গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দেওয়ার পর যে ভ্যালুটা পড়ে থাকে তাকে কি বলা হয়? টোটাল ইনকাম। ঠিক আছে, তাকে বলে টোটাল ইনকাম। এর অ্যান্সারটা হবে টোটাল ইনকাম। হ্যাঁ, এখানে অপশনটা একটু কেটে দিচ্ছে, এটা টোটাল ইনকাম হবে রে, গ্রস ইনকাম হবে না, টোটাল ইনকাম। বইতে অপশনের সময় ভুল লেখা থাকে, তো অপশনটা ভুল লেখা ছিল এখানে। ঠিক আছে, এটা টোটাল ইনকাম কারেক্ট আনসার। বুঝে গেল? দেখ তুই এখানে দেখ, যদি অপশনটা ভালো করে দেখিস, দেখ প্রথমটা তো গ্রস ইনকাম ছিল, ওটা আমি ঠিক করে দিলাম টোটাল ইনকাম। 2 নম্বর ছিল নেট ইনকাম, বেকার কথা, এটা তো আর নেই লেখা। আর একটা ছিল গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম কাকে বলে? আমাদের যে 5টা হেডস অফ ইনকাম আছে ওটাকে যোগ করে তাকে বলে গ্রস টোটাল ইনকাম, ওর থেকে ডিডাকশন বাদ দিলে তাকে বলা হয় টোটাল ইনকাম। এবার বলছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার 22-23, বলছে প্রিভিয়াস ইয়ার 22-23, তো আগের দিনও বারবার বলেছি, প্রিভিয়াস ইয়ার যদি 22-23 হয় তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার কত হতে পারে? 1 বছর পরে হয়ে যাবে, 23-24। কিন্তু তোর পরীক্ষাটা 22-23 দেবে না, কারণ এখন প্রিভিয়াস ইয়ার 23-24 হয়ে গেছে। ঠিক আছে, তো তোদের বইতে 23-24 থাকবে, নতুন বইতে থাকবে 23-24 থাকবে প্রিভিয়াস ইয়ার, তাহলে ওটা 24-25 হয়ে যাবে, বইতে লিখে আছে 24-25। ঠিক আছে, তো তাহলে এটা বলে দিলাম অ্যান্সারটা, তাহলে কোনো ব্যাপার না, এখন কোনোই না, প্রিভিয়াস ইয়ার যেটা থাকবে 1 বছর পর হয়, বা অ্যাসেসমেন্টে যেটা দেবে 1 বছর কম হবে। বলছে ডিউরেশন অফ প্রিভিয়াস ইয়ার, তো প্রিভিয়াস ইয়ার কত দিনের সময়কাল হতে পারে, মানে পূর্ববর্তী বছর কতদিন হতে পারে? প্রথম পয়েন্ট বলছে 12 মাস হতে পারে, তারপর বলেছে লেস দ্যান 12 মাস, 12 মাসের কম হতে পারে, মোর দ্যান 12 মাস, 12 মাসের বেশি হতে পারে, তারপর বলছে 12 মাসও হতে পারে বা 12 মাসের কম হতে পারে। কারেক্ট আনসার এটাই কারেক্ট আনসার। আমি আগের দিন অঙ্ক করে বুঝিয়েছিলাম, আগের দিন অঙ্ক দেখে বুঝিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ার ম্যাক্সিমাম 12 মাস হতে পারে, 12 মাসের বেশি কখনো হয় না প্রিভিয়াস, কিন্তু 12 মাসের কমও হতো। কেন? এক্সাম্পল দিয়েছিলাম, আজকে ধর আমি একটা ব্যবসা শুরু করেছি, ধর আমার বছরকাল ধর, সময়কাল ধর, এটা ধর 23-24, আমাদের প্রিভিয়াস ইয়ার তার 23-24, তার শুরু হয়েছিল কবে? 1 এপ্রিল থেকে শুরু হয়ে 31 মার্চ, দ্বারা এই ব্যবসা শুরু করেছিলাম এই সব। তাহলে আমার প্রিভিয়াস ইয়ার, কিন্তু আমি তো ইনকাম তো এইটুকু সময় করেছি, তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার এইটুকু সময় হবে, প্রিভিয়াস ইয়ার 12 মাসের কম হতে পারে। ঠিক আছে, 12 মাস বা 12 মাসের কম হতে পারে, এটা হচ্ছে কারেক্ট আনসার। 12 মাস অথবা অর লেস দ্যান 12 মাস, এটা মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন, সোজা কোশ্চেন দিয়েছে লর্ড জগন্নাথ, মানে ভগবান মানে জগন্নাথ, যে পুরীতে যে মন্দির আছে না, জগন্নাথ দেবের মন্দির। ঠিক আছে, তো পুরীতে যে জগন্নাথ দেবের মন্দির আছে, এটা কি, এটা কি ধরনের পার্সন? কারণ আমি বলেছিলাম পার্সন বলেছিলাম, তাই না? 7 রকমের পার্সন হয়, তার মধ্যে কোন পার্সনের মধ্যে পড়ে? যে মন্দিরে যে দেবতা থাকে সেটা কোন পার্সনের মধ্যে, এটা বলেছিলাম, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন বলেছিলাম, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, এটা লিখে দিয়েছি। দেখ, এটা বলছে অ্যাসোসিয়েশন পার্সন, কোনোদিন হতে পারে না অ্যাসোসিয়েশন পার্সন, এটা কোনোদিন অ্যাসোসিয়েশন পার্সন হতে পারে না। অ্যাসোসিয়েশন পার্সন মানে কি, যে সমস্ত এই সমস্ত বড় বড় দেখবি মানে কমপ্লেক্স গুলো থাকে না, ওখানে ওদের মধ্যে যেটা হয় ওটা হচ্ছে অ্যাসোসিয়েশন পার্সন, এওপি। ইন্ডিভিজুয়াল তুই আমি এরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটাও তো হবে না। তবে লাস্টের পয়েন্টে নান অফ দিস কোনো প্রশ্ন হচ্ছে না, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের এক্সাম্পল হচ্ছে মানে কোনো ভগবান মানে দেবতা, এটা কিন্তু আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের মধ্যে পড়বে। এছাড়াও হতে পারে তোর তোর মানে কি বলবো, ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি থাকলেও কিন্তু এর মধ্যে চলে যায়। ঠিক আছে, ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এগুলো সব কিন্তু এর মধ্যে চলে যায়। যদি কোনো রকমের কোনো ইউনিভার্সিটি পাস, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনের মধ্যে চলে আসবে। এবার আবার দেখ হেডস অফ ইনকাম এইমাত্র বললাম, আগে মাথার মধ্যে ঘুরতে হবে হেডস অফ ইনকাম জিনিসটা কি। 5টা হেড আছে, এই 5টা হেড যোগ করে তাকে বলা হয় হচ্ছে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, আর 5টা হেডের নাম মনে রাখতে হবে। এখানে কি বলছে, হেডস অফ ইনকাম জিনিসটা কি? ক্লাসিফিকেশন অফ ইনকাম ফর কম্পারিজন অফ ইনকাম। আমরা যখন ইনকাম ক্যালকুলেট করবো, তো ইনকাম ক্যালকুলেট করার জন্য আমাদের ক্লাসিফাই করতে হয়।
ইনকাম যে আমি কোন জায়গা থেকে ইনকাম করেছি বলতে হবে না, আমি চাকরি করে ইনকাম করেছি, আমি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেছি, আমার বাড়ি বেচে ইনকাম করেছি, ঠিক আছে, তো ব্যাংকে টাকা রেখে সেখান থেকে সুদ পেয়েছি, বিজনেস থেকে ইনকাম করেছি, তার মধ্যে ইনকামটা যে করছে তার ক্লাসিফিকেশনটা করতে হবে, এটাই তো হেড সাবিট। এখানে লিখে দিয়েছে ক্লাসিফিকেশন অফ ইনকাম, মানে ইনকামের শ্রেণীবিভাগ, ঠিক আছে, ফর কম্পিটিশন অফ ইনকাম। সিম্পল জিনিস এইগুলো। দেখ, বাংলা বই কিনেছিস তোরা, বাংলা পড়তেই পারিস, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো ইংলিশটা পড়লে বেশি ইজি লাগবে, বিশেষ করে ট্যাক্স তো ইংলিশ বেশি ইজি লাগে, বাংলাগুলো। হ্যাঁ বল। কোনটা? বাংলাটা পড়া বোঝা যাচ্ছে। বাংলা খুব কঠিন, বাংলাটা খুবই কঠিন, বাংলা ভাষাগুলো খুবই কঠিন, এরকম তো বলছি তো, আমি তো বলছি বাংলা ভাষাটা খুবই কঠিন। এর জন্য তোরা বাংলা বই কিনেছিস, আমি ইংলিশের পিডিএফও পাঠাচ্ছি, দুটো রাখবি, দুটো পাশাপাশি রাখবি, সুবিধা হবে পড়তে, বুঝতে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এখানে ইংলিশ নেই, এখানে এখানে মিডিয়াম নেওয়ার কোনো ব্যাপারই নেই, কিন্তু সব বলে মিডিয়ামের কোনো ব্যাপার নেই এখানে, এখানে মিডিয়ামের কোনো ব্যাপার নেই, তো কোশ্চেন দেবে, দুটো ভার্সনই কোশ্চেন করবে, কোশ্চেন তো দুটো ভার্সনই করবে না। এখানে দেখছি ওটা বিজনেসে যখন পড়বি তখন পড়া তো আরম্ভ হয়নি, তখন পড়লে বুঝতে পারবো। আচ্ছা দেখ পরের কোশ্চেনটা দেখ, 49টা দেখ, 14 এর কোশ্চেনটা দেখ, 14 এর কোশ্চেনটা কি বলছে, বলছে দ্য বিজনেস ওয়াজ ফর্মড, বিজনেস ওয়াজ ফর্ম অন 1/7/22, মানে বিজনেসটা গঠন হয়েছে, মানে বিজনেসটা তৈরি হয়েছে কবে, 1/7/22। বাট দ্য বিজনেস ট্রানজাকশন স্টার্টেড 1/1/23 থেকে। ভালো করে বুঝবি, তুই একটা বিজনেস তৈরি করে ফেলেছিস, একটা বিজনেস পরিবার ঠিক করেছিস, বিজনেসটা তৈরি হয়ে গেছে কবে, 1/7/22। এখানে যেমন দেখ ইয়ার 22 দিয়েছে, হয়তো তোর নতুন বইতে হয়তো ইয়ারটা 22-এর জায়গায় হয়তো 23 করে দিল, অঙ্ক একই, কোশ্চেন এই থাকবে, ঠিক আছে, জাস্ট ইয়ারটা চেঞ্জ হবে, বছর বছর ইয়ার চেঞ্জ হয়, হয়তো আগের বছরের কোশ্চেন এখানে 22 ছিল, এখন এই বছর 23 হয়ে, ঠিক আছে। তো এখানে কি বলছে, বিজনেস ওয়াজ, বিজনেসটা মানে বুঝতে পারছিস, তুই ধর আজকে তোর কোনো ইচ্ছা হলো কোনো একটা দোকান খুল, কোনো একটা দোকান খুলো, যে কোনো একটা দোকান খুলো, তো দোকানটা খুলে ফেলেছি 1/22, কিন্তু দোকান তো খুলে ফেলি, দোকান ওপেন হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে, দোকানটা লিগাল কাজকর্ম সব হয়ে গেছে, কিন্তু দোকানে যে কাজকর্ম করা সে কাজ আরম্ভ হয়নি, তা কাজ যদি আরম্ভ না হয় তাহলে ইনকাম হবে কি করে? ঠিক আছে, তো তো বিজনেসটা তৈরি হয়ে গেছে 1/7/22-এ, বাট বিজনেস ট্রানজাকশন স্টার্ট হয়েছে 1/1/23 থেকে, তাহলে বিজনেস ট্রানজাকশন কবে থেকে শুরু হয়েছে, 1/1/23 থেকে। সো প্রিভিয়াস ইয়ার কবে থেকে হবে, বলছে প্রিভিয়াস ইয়ারটা কবে থেকে হবে, ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার সেই দিন থেকেই হবে যেদিন বিজনেস তৈরি হয়ে গেছে, যেদিন বিজনেস তৈরি হয়েছে সেদিন থেকে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট আরম্ভ হবে, তাহলে 1/7/22 থেকে আরম্ভ হয়ে ঠিক মার্চ 29 হবে। এবার বলছে 15টা বলছে অন 1 ডিসেম্বর 2022, ঠিক আছে, এত তারিখে ইন্ডিয়ান সিটিজেন, মানে বুঝিস তো, বলছে ইন্ডিয়ান সিটিজেন, দেখ ইন্ডিয়ান মানে তো বুঝলি ভারত, সিটিজেন মানে নাগরিক, ভারতীয় নাগরিক, ভারত যেমন আমরা কি, আমরা ভারতীয় নাগরিক, ঠিক আছে, আমরা পড়বো এর পরের চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টারে পড়বো সিটিজেনশিপ সম্পর্কে ডিটেলসে পড়বো, ঠিক আছে, তো তখন আরো ডিটেলসে বলবো সিটিজেন বলতে জিনিসটা কি বোঝায়, এমনি তো তোরা জানিস সিটিজেন বলতে কি বোঝায়, নাগরিক, ঠিক আছে, তো এত তারিখে ইন্ডিয়ান সিটিজেন লিভ ইন্ডিয়া পার্মানেন্টলি, মানে এত তারিখে একজন ভারতীয় নাগরিক ভারত ছেড়ে চলে গেছে, কেমন পার্মানেন্টলি, স্থায়ীভাবে চলে গেছে। অ্যাসেসমেন্ট ইয়ার অফ হিজ ইনকাম, এর অ্যাসেসমেন্ট ইয়ারটা কবে হবে, 1 এপ্রিল, বলেছে 1 এপ্রিল, বলছে অ্যাসেসমেন্ট ইয়ার অফ হিজ ইনকাম ফ্রম 1 এপ্রিল 22 থেকে 1 ডিসেম্বর 2022। তো ভালো করে বুঝিস, আগের দিন বলেছিলাম, বারবার করে বলেছিলাম, এটা বলেছিলাম, এটাই বুঝিয়েছিলাম। তো কি বলেছে, একজন ইন্ডিয়ান সিটিজেন ভারত ছেড়ে চলে গেছে কবে, 1 ডিসেম্বর 2022 সালে ভারত ছেড়ে চলে গেছে, কবে চলে গেছে ভারত ছেড়ে, 1 ডিসেম্বর ভারত ছেড়ে চলে গেছে, তাহলে ওই ইনকাম করেছে কত তারিখে হয়েছে ভারত, ওই বছর ওই ডিসেম্বর মাসে 1 তারিখ অব্দি ইনকাম করেছে, বলছে বলো ওর প্রিভিয়াস ইয়ার কি বলে জানতে চাইছে বল, ওই অ্যাসেসমেন্ট ইয়ার কথা বলো। আমি বলেছিলাম কোনো একজন পার্সন যদি ভারত ছেড়ে পার্মানেন্টলি ভারত ছেড়ে চলে যায় তাহলে ওটাকেই অ্যাসেসমেন্ট ইয়ার বলা হয়, বলেছিলাম, কিন্তু একটা এক্সেপশন ছিল, বেশ কিছু ব্যতিক্রম ছিল, কোনো পার্সন যদি ভারতবর্ষ ছেড়ে পার্মানেন্টলি চলে যায় তাহলে ওর প্রিভিয়াস ইয়ারটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলে গণ্য করা হয়, আগের দিন বলেছিলাম 5টা ব্যতিক্রম দিয়েছিলাম, তার মধ্যে একটা ব্যতিক্রম ছিল, ঠিক আছে, তো তাহলে এটা কি হবে, এর অ্যাসেসমেন্ট ইয়ারটা কত হবে দেখ, এর অ্যাসেসমেন্ট ইয়ার দেখ 22-23 লিখেছে, বুঝতেই পারছি 22-23, আমরা জেনারেলি কি জানি প্রিভিয়াস ইয়ার যদি 22-23 হয় তার অ্যাসেসমেন্ট ইয়ার কত, 23-24, এখানে প্রিভিয়াস ইয়ার 22-23 ছিল, অ্যাসেসমেন্ট ইয়ারও 22-23 হলো, কারণ এটা এক্সেপশন ছিল। 16 নম্বর,
ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিল, মানে যারা তোরা যে এইচএস করছিস, মানে তোরা যে করছিস 11-12 করছিস, তোদের বোর্ডের নাম হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিল, ঠিক আছে? ইজ রিগার্ডেড, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগেই বললাম, আমি তোদের কি বললাম, যে কোনো দেবতা, বললাম না দেবতা, ওটা কিসে বলবো, আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, যে কোনো রকমের ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, ওটা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। বা তোরা যে পড়াশোনা করছিস, তোদের যে বোর্ড, ওটাও কিন্তু আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন হতে পারে। 17 নম্বর বলেছে সোনারপুর হাউজিং কোঅপারেটিভ। এই কোঅপারেটিভ সোসাইটির নাম শুনেছিস তো? কোঅপারেটিভ সোসাইটি বলি আমরা, সমবায় সমিতি, ঠিক আছে? তো সোনারপুর হাউজিং কোঅপারেটিভ সোসাইটি একটা কমপ্লেক্স টাইপ, ঠিক আছে? এটা কি, এটা কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে এওপি, কি বলেছে, অ্যাসোসিয়েশন অফ পার্সন। এগুলো কি বলতো, অনেকগুলো পার্সন নিয়ে একটা সমিতি তৈরি করা, অনেকজনকে নিয়ে একটা সমিতি তৈরি করা, তাই এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে? দেখেছিস তো অনেক বড় বড় কমপ্লেক্স, দেখেছিস বড় বড় কমপ্লেক্স যেখানে দেখবি তার 100-200 ফ্যামিলি বসবাস, তো ওখানে যে সবাইকে নিয়ে একটা কমিটির মতন তৈরি করা, ওটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ পার্সন, ঠিক আছে? কমপ্লেক্সের কথা বলছি, মনে রাখবে। দেখবি রাস্তাঘাটে দেখতে গেলে, এখানে হয়তো দেখা যায় না, অনেক জায়গায় আছে দেখবি বড় বড় কমপ্লেক্স হয়, বুঝতে পারিস তো? বড় বড় মানে ফ্ল্যাট তো অবশ্যই, কিন্তু ওই ফ্ল্যাটের মধ্যে একটা কমপ্লেক্স, মানে কি ধর অনেক বড় অনেক বিল্ডিং আছে, ধর 100-200 ফ্যামিলি বসবাস করে, ঠিক আছে? তো সেরকম তাকে বলা হচ্ছে। যেমন আমি তোকে বলছি, এক্সাম্পল বলছি, ইডেন সিটি নাম শুনেছি? এখন দেখবি টিভিতে খুব অ্যাড দেয়, টিভি বা তোর দেখবি মোবাইলে দেখবি, ইউটিউব চ্যানেলে খুব অ্যাড আসে, বা পেপারে অ্যাড দেয়, ইডেন সিটি। ওখানে 100-200 ফ্যামিলি বসবাস করে, ঠিক আছে? ওটা একটা কমপ্লেক্স টাইপের, ঠিক আছে? তারপর বলছে 18 নম্বরটা কি বলেছে, স্টেট দ্য হেডস অফ ইনকাম আন্ডার হুইচ অনারিয়াম রিসিভ ফর রাইটিং ফর শারদিয়া ম্যাগাজিন ইজ টু বি ট্যাক্সেবল। ব্যাস, আসল কোশ্চেনে চলে এসেছে, আসল কোশ্চেনে চলে এসেছে। দেখবি অনেকে ম্যাগাজিন লিখে, দেখেছিস তো? এখানে কি বলে, কি ম্যাগাজিন লিখেছে দেখ ভালো করে পড়। শারদিয়া ম্যাগাজিন, ওই যে বুঝেছিস তো, শারদিয়া ম্যাগাজিন তো বেরোয়, কত রকমের ম্যাগাজিন বেরোয়, বা তোরা ম্যাগাজিন পড়েছিস বা দেখিস, পেপারের সঙ্গে দেয় 19-20 ম্যাগাজিন, নাম তো শুনেছি, ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের ম্যাগাজিন বেরোয়। তো এরকম একটা ম্যাগাজিন লিখেছে, কেউ একজন লিখেছে। তো এই ম্যাগাজিন লেখার জন্য এমনি তো লেখেনি, কিছু তো টাকা পয়সা পেয়েছে। ম্যাগাজিন লিখে যে টাকা পয়সা পাওয়া যায় তাকে বলা হয় অনারি, ঠিক আছে? ঠিক আছে, অনারিয়াম পাওয়া যায় কি, ম্যাগাজিন লিখে আমরা অনারিয়াম পেয়েছি। এবার প্রশ্ন হলো সেটা একটা কোন হেডে আসবে, আমাদের 5টাই তো হেড, কোন হেডে? প্রথম হেডের নাম স্যালারি। স্যালারি হেডে হতে গেলে কি হতে হবে, মালিক আর কর্মচারী হতে হবে। তো মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক থাকতে হবে, নেই তো এখানে কোনো মালিক কর্মচারী, কে মালিক কে কর্মচারী? আজকে ধর আমি ধর একটা কোনো একটা বই লিখলাম, ঠিক আছে? আমি যদি একটা কোনো বই লিখলাম, তাহলে আমার মালিক কে? কেউ তো মালিক, ঠিক আছে? তো এটা স্যালারি। আর একটা হাউস প্রপার্টি, এটা এর সঙ্গে হাউসের সম্পর্ক, বিজনেস, ঠিক আছে? এটা কোনো বিজনেসের মধ্যেও পড়ছে না, ঠিক আছে? তারপর ক্যাপিটাল গেইন না, এটা হচ্ছে আদার্স, ঠিক আছে? কোনো রকমের কোনো ম্যাগাজিন লিখে যদি অনারিয়াম পাওয়া যায়, ওটা চলে আসে আদার্স, চলে লেখা আছে ইনকাম ফ্রম আদার্স। তাহলে রেমুনারেশন রিসিভ বাই আ পার্ট টাইম, ঠিক আছে, পার্ট টাইম লেকচারার ফ্রম এনি কলেজ আন্ডার হুইচ হেড ইট উইল বি ট্যাক্সেবল। দেখবি অনেকে, দেখবি কলেজের অনেক প্রফেসর থাকে, তার পার্ট টাইম লেকচার, বা তোরা যে স্কুলে পড়িস, দেখবি অনেক টিচার স্কুলের পার্মানেন্ট টিচার হয় না, পার্ট টাইম টিচার হয়, ঠিক আছে? তারা যে টাকাটা পায়, মাসে মাসে যে টাকাটা পায়, তাদের কি বলে, স্যালারি দিতে। তোদের যে স্কুলে যে স্যার বা ম্যাডামরা যে পড়ায়, কেউ দেখবি মানে এসএসসি পরীক্ষা দিয়ে এসছে, চাকরি এসএসসি পরীক্ষা অনেকদিন পাস করে এসছে, ওটা পার্মানেন্ট। আবার কেউ আছে যে না, ওটা পরীক্ষা দেয়নি, বাট তার ভালো নলেজ আছে, তাকে স্কুল লিখেছে, বাইরে থেকে রেখেছে, তাকে পরীক্ষা দিতে হয়নি, ওকে ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েছে, ব্যাস ও সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ওটাকে বলে পার্ট টাইম টিচার, ওদের বলে পার্ট টাইম টিচার, ঠিক আছে? তো ফুল টাইম টিচার হোক, পার্ট টাইম টিচার হোক, সবই স্যালারি নিতে আসে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি তো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জায়গার পয়েন্টটা পড়ে। নেক্সট বলছে ফ্যামিলি পেনশন। জানিস, আমি মনে করতে পারছি না তোদের কাছে আমি বলেছিলাম কিনা ফ্যামিলি পেনশন, 11 ক্লাসে বলেছিলাম। ফ্যামিলি পেনশন জিনিসটা কি, ধর মিস্টার এক্স চাকরি করছিল, মিস্টার এক্স চাকরি করছিল, এবার চাকরি করছে, রিটায়ার হয়ে গেলে, রিটায়ার তো করবে একটা সময় পর, তার 60 বছর হয়ে গেছে, রিটায়ার করেছে। তাহলে রিটায়ার হয়ে গেলে কি করবে, চাকরি করতে রিটায়ার হয়ে গেলে কি পাবে, পেনশন পাবে। এবার পেনশন পাবে তো, পেনশন পাচ্ছে, তার কোনো এক সময় পর ও মারা গেছে, মিস্টার এক্স ও তো মারা গেছে, তাহলে তো আর ও তো আর পেনশন পাবে, ও তো মারা গেছে, ও কি করে পেনশন পাবে? তাহলে পেনশনটা কি পাবে, ওর বউ পাবে। এই পেনশনটাকে বলা হয় ফ্যামিলি পেনশন। বোঝা গেল ফ্যামিলি পেনশন জিনিসটা কি? না, এই পেনশনটা কি পাবে, এই পেনশনটা পাবে ওর বউ পাবে,
এই বউ যে পেনশনটা পায় তাকে বলা হয় ফ্যামিলি পেনশন। কিন্তু এক্স যদি পেত তখন তাকে এক্স যে পেনশনটা পেত এক্স কে বলা হতো পেনশন, এক্স টাকা পেলে বলা হবে পেনশন, কিন্তু এক্স এর বউ যখন পাবে, এক্স মারা গেলে তখন এই ফ্যামিলি পেনশন। পেনশনটা আসে স্যালারিতে, কোথায় আসে পেনশন? স্যালারি। কিন্তু ফ্যামিলি পেনশন আসে আদার্স সোর্স। এটা মনে রাখতে হবে। দেখো ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো, উইডো মানে বুঝতে পারছো, উইডো মানে বিধবা, ঠিক আছে তো? অন দ্য ডেথ অফ হার হাজবেন্ড, তার হাজবেন্ড মারা যাওয়ার পর ঠিক আছে, তার ওয়াইফ যে পেনশনটা পায় সেটা কোন হেডে আসে? এটা আসে হচ্ছে ইনকাম ফ্রম আদার্স সোর্স। মানে তোর ফ্যামিলি পেনশন আসে আদার্স সোর্স, কিন্তু শুধু পেনশন হয় স্যালারি, ঠিক আছে? তারপর দেখ 21 নম্বর বলছে আফটার ডিডাকশন, এটা আগেও একই কোশ্চেন রিপিট, বলছে গ্রস টোটাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট পড়ে থাকে তাকে কি বলে? এবার তো বললাম টোটাল ইনকাম। টোটাল ইনকাম, এটা গ্রস ইনকাম হবে না, ভুল লেখা আছে, টোটাল ইনকাম হবে। বলে যে সুন্দর কোশ্চেন বলেছে, প্রিভিয়াস ইয়ার শুরু হয় কোন তারিখ থেকে? তো 1 এপ্রিল থেকে, কারণ জানি তো আমাদের ট্যাক্সের শুরু হয় এপ্রিল থেকে মার্চ অব্দি, তো প্রিভিয়াস ইয়ার শুরু হবে কোন তারিখ থেকে? 1 এপ্রিল থেকে। এন্ডিং অফ প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ার শেষ হবে কবে? একই কোশ্চেন, 31 মার্চ। 24 নম্বর বলেছে ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার অল এসএসসি আর রিকোয়ার্ড টু মেনটেন দ্য ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার ফ্রম 1 এপ্রিল টু 31 মার্চ, ঠিক আছে, ফর অল সোর্স অফ ইনকাম, ঠিক আছে? বলছে যে ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট, বলছি যে বুঝতে পারছি, বোঝার চেষ্টা করতে হবে। বলছে এই কোশ্চেনটা আগেই ছিল সেম কোশ্চেন, বলছে ফ্রম হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, ঠিক আছে, অল এসএসসি আর রিকোয়ার্ড টু মেনটেন দ্য ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার 1 এপ্রিল। এই যেটা বললাম না, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে চালু হয়েছিল প্রিভিয়াস ইয়ারের গল্পটা, ওটা 1989-90 বলেছিলাম না, ওটা হবে। এটা ভুল লেখা আছে, এটা 1989-90 হবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট পার্সন, বলছে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী পার্সন কাকে বলে? আমি পার্সন বলতে 7 রকম লোকের কথা বলেছি, 7 রকম লোককেই বলা হয় পার্সন। এবার দেখ অপশন কি লেখা আছে। বলছে মাইনর, মাইনর মানে যে 18 বছরের নিচে তাকে বলা হয় মাইনর। অর আ পার্সন আনসাউন্ড মাইন্ড, মাইনর মানে যে নাবালক। আর একটা আনসাউন্ড মাইন্ড মানে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, বাংলায় বলা হয় বিকৃত মস্তিষ্ক ব্যক্তি মানে পাগল টাইপের, ঠিক আছে, তাকে বলা হয় আনসাউন্ড মাইন্ড। যেটা আমাদের যে মাইন্ড এটা সাউন্ড মাইন্ড, ঠিক আছে? আর আনসাউন্ড মাইন্ড মানে হচ্ছে দেখবি যারা একটু মানে একটু আলাদা ধরনের, অ্যাবনর্মাল টাইপের, ঠিক আছে, তাদেরকে বলা হয় আনসাউন্ড মাইন্ড। তাহলে এটা তো অবশ্যই পার্সনের মধ্যে ছিল। প্রথম পার্সনের ফার্স্ট পয়েন্টেই ছিল ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়ালের মধ্যে পড়ে, তাহলে এটা তো হবেই পার্সন। নেক্সট হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এটাও তো পার্সন। তারপর বলেছে কোম্পানি, এটাও তো পার্সন, তিনজনেই পার্সন, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। নেক্সট বলছে হাউ মেনি সোর্স অফ ইনকাম, বলছে বলছে সোর্স অফ ইনকাম কতগুলো আছে? হেডস অফ ইনকাম 5টা, সোর্স অফ ইনকাম কটা? গোনা যায় না, গোনা যায় না, আনকাউন্টেবল, আনকাউন্টেবল, লাস্ট অপশনটা হবে আনকাউন্টেবল। সোর্স অফ ইনকাম আনলিমিটেড হয়, আনলিমিটেড হয় সোর্স অফ ইনকাম আনলিমিটেড, কিন্তু হেডস অফ ইনকাম 5টা। আচ্ছা 27 নম্বর কি বলেছে? এখানে 27 থেকে যে 4-5টা আছে এগুলো পুরো রিসেন্ট ইয়ারে মানে পরীক্ষায় এসেছিল, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 11-এ এসেছিল এই কোশ্চেন গুলো। কি কোশ্চেন দিয়েছে? সোজা কোশ্চেন দিয়েছে, একদমই দেখে বুঝতে পারবি। হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড as previous year of income tax? তো বলছে যে দেখ না তুই প্রিভিয়াস ইয়ারের মানে টাইম কালটা কি? প্রিভিয়াস ইয়ার যেমন গণনা করি কবে থেকে? এপ্রিল মাস থেকে শুরু হয়ে মার্চ মাস অব্দি। তো এটাই তো দিয়েছে অপশন, এটাই তো বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ প্রিভিয়াস ইয়ার অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের যে প্রিভিয়াস ইয়ার হয় তার মধ্যে কোনটা, কোন সময়টা ঠিক? এরকম সময়কাল, কোন সময়কালটা ঠিক? এপ্রিল মাস থেকে মার্চ মাস অব্দি, এটা ঠিক। তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হ্যাঁ খুব ভালো কোশ্চেন দিয়েছে, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। বুঝতে পারছিস কি বললাম? মানে মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, বা আমাদের এখানে যদি হয় সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, বা কারো দমদম মিউনিসিপ্যালিটি, তাই তো? তো এই যে মিউনিসিপ্যালিটি এগুলো কোন পার্সনের মধ্যে পড়ে বলেছিলাম? লোকাল অথরিটি, লোকাল অথরিটি, স্থানীয় কর্তৃপক্ষ, এটা লোকাল অথরিটির মধ্যে পড়ে, ঠিক আছে? তারা বলছে মিস্টার ঘোষ, বলছে মিস্টার ঘোষ একজন এমপ্লয়ি অফ এ লিমিটেড কোম্পানি। তার মিস্টার ঘোষ একটা কোম্পানিতে চাকরি করেছে, চাকরি করে, ঠিক আছে? তা মিস্টার ঘোষ তো পার্সনের মধ্যে পড়ে, বলছে মিস্টার ঘোষ কোন পার্সনের মধ্যে? ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? বলছে নাম্বার অফ হেডস অফ ইনকাম অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এ তো আর বলার অপেক্ষাই রাখে না, হেডস অফ ইনকাম কটা আছে? 5টা আছে। তারপর
31 কি বলে দেখ, বলছে আ বিজনেস ইজ ফর্ম অন 1/10/22। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিছুক্ষণ আগেই বললাম, দেখ রিপিট কোশ্চেন, একই কোশ্চেন। বলছে একটা বিজনেস শুরু হয়েছে 1/10/22 থেকে, তাহলে প্রিভিয়াস ইয়ার কবে থেকে হবে? 1/10/22 থেকে 31 মার্চ 23। আচ্ছা, এখানে একটু একটু গন্ডগোল আছে। অ্যাজ পার সেকশন 2 সাব ব্র্যাকেটে এ লেখা আছে, এ হবে না, এটা হবে 2 ব্র্যাকেটে 9 হবে, সেকশন 2 সাবসেকশন 9। এই মাত্র কিছুক্ষণ আগেই, আজকে যখন ক্লাস এমসিকিউ শুরু করলাম তখনই বললাম সেকশন 2 সাবসেকশন 9 এ কি বলা আছে? অ্যাসেসমেন্ট ইয়ার বলেছিলাম। অ্যাসেসমেন্ট ইয়ার কত নম্বর সেকশনে বলা আছে? সেকশন 2 সাবসেকশন 9 এ অ্যাসেসমেন্ট ইয়ারের কথা বলা আছে। তারপর বলেছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, ওই একই কথা, কিছুক্ষণ আগেই বললাম ক্যালকাটা ইউনিভার্সিটি। তোরা যে স্কুলে পড়ছিস, তোরা যে পড়ছিস এইচএসসি, তোদের একটা নিজস্ব বোর্ড আছে, ইউনিভার্সিটি হোক, বোর্ড হোক, ওটা তারপর ধর কোনো ধর্ম প্রতিষ্ঠান হোক, যেমন পুরীর মন্দির, তারপর হচ্ছে কালীঘাটের কালী টেম্পল, ঠিক আছে, তো তারপর হচ্ছে তোর দক্ষিণেশ্বরের কালী মন্দির, এগুলো সব কিসের মধ্যে পড়ে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। তো এটাও তাই, একই অ্যান্সার। 34 ইন হুইচ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার হবে এখানের মধ্যে, কোন অ্যাসেসমেন্ট ইয়ারটা কারেক্ট হবে? বলছে উইল ইনকাম ফ্রম বিজনেস হুইচ আর স্টার্টেড ফ্রম 10/1/23, মানে তুমি 10 জানুয়ারি থেকে ব্যবসা শুরু করে, তাহলে তোমার অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা হবে? তুই ভাব। না না, এটা বলেনি, অ্যাসেসমেন্ট ইয়ারটা দে। বলছে যে দেখ আগে দেখি তুই ব্যবসাটা শুরু করেছিস কবে থেকে? 10/1/23 থেকে যাবে কত অবধি? 31/3/23, এই তারিখ অবধি। তাহলে এই যে এই সময়কালটা কোন সময়ের মধ্যে হচ্ছে? 22-23 মধ্যে পড়ছে। 22-23 হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ার 22-23, তাহলে অ্যাসেসমেন্ট। সুতরাং ধরে ধরে বুঝে বুঝে করতে হবে, ফটাফট করে অ্যান্সার দিলে হবে না, বুঝতে হবে। পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যে স্যালারি পায়, ঠিক আছে, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার যে স্যালারি পায়, এটা কোন হেডে আসে? আমাদের 5টাই হেড। একটা প্রথম হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, এটা ইনকাম ফ্রম স্যালারিতে আসবে না, কারণ ইনকাম ফ্রম স্যালারিতে কি কি সম্পর্ক থাকতে হবে? একটা মালিক আর একটা কর্মচারী। তাহলে যারা স্যালারি পাচ্ছে তারাই তো মালিক, তাই তো? তাহলে তো এটা তো আসলো না, মালিক কর্মচারী তো হলো না। সেকেন্ড পয়েন্ট হলো হাউস ওয়ার্ক, এটাও তো হবে না। 3 নম্বর কি হয়? পিজিবিপি, এটা সত্যি পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা যদি স্যালারি পায় সেটা বিজনেসে আসে, বিজনেস থেকে আসে, ঠিক আছে। তো এখানে কি হবে দেখ, অপশনটা কি বলি, ইনকাম স্যালারি, আমি বললাম তো হবে না, আদার্স সোর্স কোনোদিন হতে পারে না, ক্যাপিটাল গেইন হবে না, তার কারেক্ট অ্যান্সার হবে বিজনেস। কিন্তু বিজনেস তো নেই এখানে, তাই এখানে নানা হতে এসেছে, ঠিক আছে। তো আমি বলে দিলাম। আচ্ছা, কিছু কিছু সেকশন গুলো আমি বলে দিচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে যেই সেকশন গুলো শুধু পড়তেই হবে, কিছু তো করার নেই, সেই সেকশন গুলো তো মুখস্থ করতে হবে, মানে এখান দিয়ে পরীক্ষায় সেই সেকশন গুলো দিতে পারে। তাহলে আমি এখানে লিখছি, শর্টে লিখছি প্রিভিয়াস ইয়ার, এর সেকশনটা কি আছে? সেকশন 3। প্রিভিয়াস ইয়ার কত নম্বর সেকশনে বলে? 3 নম্বর সেকশনে বলা আছে। তারপর অ্যাসেসমেন্ট ইয়ার এ ওয়াই, এটা কত নম্বর সেকশনে বলেছে? সেকশন 2 সাবসেকশন 9, মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে তোর এসএসসি এ ডবল এস ই ডবল এস ডবল ই, এটা কত নম্বর সেকশন? সেকশন 2 সাবসেকশন 7, ঠিক আছে। পার্সার সেকশন 2 সাবসেকশন 31, ঠিক আছে, পার্সন হয়ে গেল। তারপর গ্রস টোটাল ইনকাম, শর্টে লিখলাম জিটিআই, এটা সেকশন 8 তে লেখা আছে, 8 ঠিক আছে। টোটাল ইনকাম সেকশন 2 সাবসেকশন 45, ঠিক আছে। ব্যাস এই কথা সেকশন পড়লে তোর হয়ে যাবে, কটা সেকশন তোকে পড়তেই হবে, ঠিক আছে। কি কি বললাম যে সেই কটা সেকশন তোকে করতে হবে। কটা হলে 1 2, হ্যাঁ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা সেকশন তোকে করতে হবে। তাহলে দেখ তোর টোটাল এই ফার্স্ট সেমিস্টার 4টে চ্যাপ্টার আছে, যেমন 2টো চ্যাপ্টার কমপ্লিট করলাম, 3 নম্বর চ্যাপ্টার এখন স্টার্ট করছে।